বন্ধুরা, ভারতের শান্তিপুর গ্রামে বাস করত রণবীর নামের এক ১২ বছরের বালক। তার পরনে ছিল জীর্ণ পোশাক আর চেহারা ছিল দারিদ্র্যের ছাপযুক্ত। একদিন কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে সে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়। তার পরিবার তাকে তন্ন করে খোঁজে, দিনের পর দিন পেরিয়ে যায়, কিন্তু তার কোনো সন্ধান মেলে না। এভাবে বছর গড়িয়ে যায়, সবাই ধরে নেয় ছেলেটি আর বেঁচে নেই। তবে এই গল্প সেখানেই শেষ হয়ে যায় না, বরং এক নতুন মোড় নেয়। ১২ বছর পর সেই রণবীর অপ্রত্যাশিতভাবে গ্রামে ফিরে আসে, কিন্তু এবার সে আর সেই অসহায় দরিদ্র বালকটি নয়। সে এখন এক সফল কোটিপতি, যার সঙ্গে রয়েছে দামি গাড়ির বিশাল বহর, দেহরক্ষীদের সুসজ্জিত দল, আর সে নিজে সজ্জিত একটি ঝকঝকে স্যুটবুটে। তার এই রাজকীয় প্রত্যাবর্তন গ্রামে যেন এক বিশাল ঝড় তুলে দেয়। তার বাবা মা তাকে দেখে প্রথমে অবিশ্বাস করতে পারেননি। তাদের চোখে তখন বিস্ময় আর আনন্দের অশ্রু একসঙ্গে ঝরে পড়ে। কিন্তু এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে ঠিক কী রহস্য লুকিয়েছিল? কেন সেদিন সে এত ছোট বয়সে বাড়ি ছেড়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে সে দারিদ্র্য থেকে এমন বিপুল সম্পদের শিখরে পৌঁছালো? চলুন এই ভিডিওতে জানি সেই অবিশ্বাস্য জীবনের রহস্যময় গল্পটি। রণবীরের মা এক জটিল রোগে ভুগছিলেন। তার জীবন বাঁচাতে অপারেশনে অনেক টাকা খরচ হয়েছিল, যার কারণে রণবীরের বাবা গ্রামের প্রতাপশালী জমিদার মহাবীরের কাছ থেকে ১ লক্ষ টাকা ধার করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা সময় মতো সেই ঋণ শোধ করতে পারেননি। একদিন মহাবীর রুক্ষ মেজাজে রণবীরের বাড়িতে এসে তার বাবাকে সবার সামনে অপমান করতে শুরু করে এবং সুদে আসলে টাকা ফেরত চায়। রণবীরের বাবা মা তখন সম্পূর্ণ অসহায় ছিলেন, কারণ তাদের কাছে নগদ টাকা ছিল না। মহাবীর তাদের সামান্য চাষের জমিটুকু জোর করে কেড়ে নেয় এবং কঠোরভাবে জানিয়ে দেয়, যতক্ষণ না টাকা ফেরত দেওয়া হচ্ছে জমি ফেরত পাবে না। এই হৃদয় বিদারক ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়েছিল। সন্ধ্যাবেলায় রণবীর, তার বাবা মা আর ছোট বোন নিঃশব্দে হয়ে বসেছিল। রণবীর তার বাবা মায়ের হতাশার কথাগুলো মন দিয়ে শুনছিল। তারা একে অপরের সঙ্গে বলছিল, জমিটা যে কোনো মূল্যে ফেরত আনতেই হবে। চাষ না করলে আমরা কিভাবে বাঁচব? এত টাকা আমরা কোথা থেকে পাব? বাবা মায়ের অসহায়ত্ব রণবীরকে গভীরভাবে বিচলিত ও স্থিরপ্রতিজ্ঞ করে তোলে। তখনই তার ছোট্ট মনে এক কঠিন সিদ্ধান্ত আসে, যা সম্ভবত তার পুরো জীবন বদলে দেওয়ার চাবিকাঠি ছিল। রণবীর তার পরিবারের পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারে এবং সেই ছেঁড়া পোশাকেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে সোজা রেলওয়ে স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে বসে থাকে। একটি দূরপাল্লার ট্রেন এলে সে চুপি চুপি তাতে চড়ে বসে। তার কাছে ১ পয়সাও ছিল না টিকিট কাটার জন্য। ট্রেনটি তাকে গুজরাটের ব্যস্ত শহর বরোদায় নিয়ে যায়। দীর্ঘ যাত্রায় রণবীরের খুব খিদে পেয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে সে বাইরের বিশাল জগৎ দেখে অবাক হয়ে যায়। জীবনে প্রথমবার এত বড় শহরে এসে সে বিচলিত হয়ে পড়েছিল। এত মানুষ, এত দ্রুতগতির গাড়ি, এত আকাশচুম্বী দালান কোঠা। কিন্তু রণবীর হাল ছাড়েনি। সে হেঁটে হেঁটে একটি ছোট্ট ঢাবার কাছে পৌঁছায়, যেখানে অনেক ট্রাক ড্রাইভার খাবার খাচ্ছিল। রণবীর তাদের মধ্যে এক দয়ালু চেহারা ট্রাক ড্রাইভারকে হাত জোড় করে বলে, ভাই সাহেব, আমার একটা কাজের খুব দরকার। আমার খুব খিদে পেয়েছে। আপনি কি আমাকে আপনার কাজে রাখতে পারেন? ট্রাক ড্রাইভারটি রণবীরকে বলে, দেখো বাবা, আমার কাছে তো আপাতত কোনো কাজ নেই। তুমি বরং ঢাবার মালিকের সঙ্গে কথা বলতে পারো। তখন রণবীর কাকুতি মিনতি করে বলে, ভাই সাহেব, আমি বেশি টাকা চাই না। আমি আপনার কাছে টাকাও চাইব না। আপনি শুধু আমাকে পেট ভরে খাবার দিলে আমি আপনার সব কাজ করে দেব। আপনি যা বলবেন আমি সেই কাজ করব, কোনো কাজে না বলবো না। ছেলেটির নিষ্ঠা দেখে ট্রাক ড্রাইভারটি তাকে নিজের সহকারী হিসেবে রাখে। রণবীর খালাসির কাজ শুরু করে। ড্রাইভারের কিছু কেনার প্রয়োজন হলে রণবীরকে পাঠাতো। এভাবে রণবীরের জীবন ধীরে ধীরে নতুন পথে এগোতে থাকে। সময় গড়িয়ে যায়, রণবীরও বড় হতে থাকে। একদিন সে তার মালিক সেই ট্রাক ড্রাইভারকে বলে, সাহেব, আমিও ট্রাক চালানো শিখতে চাই। ড্রাইভার স্নেহভরে তাকে ধীরে ধীরে ট্রাক চালানো শেখাতে শুরু করে। রণবীর তখন নাবালক হওয়ায় খুব কমই ট্রাক চালানোর সুযোগ পেত, কিন্তু সে খুব ভালোভাবে চালানো শিখে পাকা চালক হয়ে ওঠে। যখন তার বয়স ১৮ পূর্ণ হয়, সে দ্রুত ড্রাইভিং লাইসেন্স তৈরি করে ফেলে এবং একটি ট্রাক ভাড়ায় নিয়ে চালাতে শুরু করে। এখন রণবীর ট্রাক চালিয়ে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা উপার্জন করত এবং নিয়মিত সঞ্চয় করত। এভাবে ৪-৫ বছরের কঠোর পরিশ্রমে তার কাছে প্রায় ১৫ লক্ষ টাকা জমা হয়ে যায়। ট্রাক চালকরা কঠোর পরিশ্রম করে এবং বুদ্ধিমত্তার সাথে ডিজেল সাশ্রয় করে বা অন্যভাবে কিছু টাকা উপার্জন করে। রণবীরও এভাবেই অর্থ সঞ্চয় করে। কিছুকাল পর সে সেই সঞ্চিত টাকা দিয়ে নিজের একটি নতুন ট্রাক কিনে নেয়। একদিন রণবীর তার ট্রাকে মূল্যবান পণ্য বোঝাই করে গন্তব্যের দিকে যাচ্ছিল। পথে সে একটি দুমড়ানো মোচড়ানো গাড়ি দেখতে পায়, যা হাইওয়ের পাশে উল্টে পড়েছিল। গাড়ির সব এয়ারব্যাগ খুলে গিয়েছিল। তখন গভীর রাত ছিল। রণবীর তার ট্রাকটি নিরাপদে
বিপদে রেখে সেই দুর্ঘটনার শিকার গাড়ির কাছে যায়। সে দেখে গাড়ির ভেতরে একজন মহিলা অচেতন অবস্থায় পড়ে আছেন এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। রণবীর আর এক মুহূর্ত দেরি না করে সাবধানে মহিলাকে গাড়ি থেকে বের করে তার ট্রাকে শুইয়ে দেয়। তারপর দ্রুত ট্রাক চালিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছে রণবীর মহিলাকে ভর্তি করায় এবং 2 দিন ধরে সেখানে থেকে তার চিকিৎসার সম্পূর্ণ দেখাশোনা করে। যখন মহিলা জ্ঞান ফিরে পান, রণবীর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনার শরীর কেমন আছে? আপনি এখন ঠিক আছেন তো? মহিলা কৃতজ্ঞতার সাথে বলেন, বাবা, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার জীবন বাঁচিয়েছ। তিনি আরও বলেন, রণবীর, তুমি সেদিন না থাকলে হয়তো আজ আমার জীবন চলে যেত। ডাক্তার এসে মহিলাকে বলেন, ঠিক সময়ে আপনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, নইলে এই ভয়াবহ দুর্ঘটনার কারণে আপনার জীবন চলে যেত, কারণ আপনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। মহিলা ডাক্তারের কথা শুনে রণবীরকে অসংখ্য ধন্যবাদ দেন এবং বলেন, রণবীর, আমি একজন বড় ব্যবসায়ী, আমি তোমার এই উপকারের জন্য কিছু করতে চাই। রণবীর আত্মবিশ্বাসের সাথে বলে, বিপদে মানুষের সাহায্য করা আমার মানবিক কর্তব্য। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। আমার আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন নেই, কোনো টাকা পয়সার দরকার নেই। তখন মহিলা রণবীরকে আন্তরিকভাবে বলেন, দেখো, তুমি যদি আমার কাছ থেকে সাহায্য নাই চাও, অন্তত একটা কাজ করো, তুমি আমাকে তোমার মোবাইল নম্বর দাও, আর আমার নম্বরও তুমি রেখে দাও। যখনই আমার শহর দিয়ে তোমার ট্রাক নিয়ে যাবে, আমার বাড়িতে এসে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। আমি তোমার সঙ্গে আরও অনেক কথা বলতে চাই। সেই মহিলা পুনের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত বাসিন্দা ছিলেন এবং পুনেতেই তার 3-4টি বিশাল কারখানা চলত। তিনি একাই 3-4টি শাড়ির কোম্পানি সফলভাবে চালাতেন। তার স্ত্রী তখন আর বেঁচে ছিলেন না। এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন। পরের দিন রণবীর তার ট্রাক নিয়ে পুনেতে পৌঁছে যায় এবং যেখানে পণ্য লোড করার কাজ চলছিল সেখানে তার ট্রাক রাখে। ট্রাক রাখার পর সে সেই মহিলার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যায়। মহিলার নাম ছিল মিনা। মিনার বাড়িতে যাওয়ার পর মিনা তার সঙ্গে অনেক আন্তরিক কথা বলেন। রণবীর তার সন্তানদের সঙ্গে দেখা করে এবং সেখানে নাস্তা পানি ও খাবার খায়। তখন মিনা রণবীরকে জিজ্ঞাসা করেন, বাবা, তোমার বাড়ি কোথায় এবং তোমার বাবা মা কোথায় থাকেন? রণবীর তখন তার জীবনের করুণ গল্পটি তাকে বিস্তারিতভাবে বলে। সে বলে, আন্টি, আমার বাবা মা গ্রামে থাকেন, কিন্তু আমি এখন গ্রামে যেতে চাই না। যেদিন আমি খুব বড় মানুষ হয়ে যাব, সেদিনই আমি আমার গ্রামে যাব এবং আমার বাবা মায়ের সঙ্গে দেখা করব। মিনা তখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি ট্রাক চালানোর কাজ করো, অন্য কোনো কাজও তো করতে পারো, তুমি দেখতেও বেশ স্মার্ট এবং ভালো। রণবীর মিনাকে বলে, আন্টি, আমি ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর আজ প্রায় 16-17 বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমি আমার বাড়িতে যাইনি। যখন আমি ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমি প্রথমবার একটি ট্রাকে খালাসির কাজ পেয়েছিলাম। সেই কাজ করতে করতে আমার এই কাজটি খুব ভালো লেগে গেছে এবং এই কাজে আমি ভালো জ্ঞান অর্জন করেছি, তাই আমি এই কাজই করতে চাই। তখন মিনা রণবীরকে গভীর মমতায় বলেন, দেখো, আমাকে আন্টি বলো না, আমাকে তুমি মা বলে ডাকো। তুমি আমার ছেলের মতো এবং আমি তোমাকে আমার নিজের ছেলের মতো মনে করি। এরপর মিনা রণবীরকে বলেন, রণবীর, আমি তোমার জন্য সত্যিই কিছু করতে চাই, কারণ সেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। আমি তোমার এই ঋণ শোধ করতে চাই। আমাদের 3-4টি শাড়ির কারখানা আছে যেগুলো আমি এক হাতে চালাই এবং সেগুলো চালাতে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো এবং আমার কোম্পানির দেখাশোনা করতে আমাকে সাহায্য করো, কারণ আমি একা এত বড় ব্যবসা সামলাতে পারছি না। রণবীর প্রথমে বিনয়ের সঙ্গে মিনাকে প্রত্যাখ্যান করে এবং বলে, না, আমার নিজের ট্রাক আছে, আমি এটাই চালিয়ে জীবন চালাবো। তখন মিনা তাকে বুঝিয়ে বলেন, দেখো, এতে তোমার কোনো ক্ষতি হবে না। যদি তোমার ট্রাক থাকে তাহলে তুমি তোমার ট্রাক কাউকে ভাড়ায় দিয়ে দাও এবং তাকে চালাতে দাও, সেখান থেকেও তোমার টাকা আসবে। আর তুমি আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে কাজ করবে, আমার কোম্পানি সামলাবে। আমি তোমাকে মাসে 3 লক্ষ টাকা দেব। তুমি এখান থেকেও বিশাল টাকা উপার্জন করবে এবং ট্রাক থেকেও কিছু টাকা আসবে। তাহলে তুমি খুব ভালো টাকা উপার্জন করতে পারবে এবং তোমার কাছে অনেক টাকা জমা হবে। যখন রণবীর এই অবিশ্বাস্য কথা শুনে যে মিনা তাকে শুধু তার কোম্পানি সামলানোর জন্য মাসে 3 লক্ষ টাকা দেবেন, তখন রণবীর এই সুবর্ণ প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যায়। পরের দিনই রণবীর তার এক বিশ্বস্ত বন্ধুকে তার ট্রাক ভাড়ায় চালানোর জন্য দিয়ে দেয় এবং তাকে বলে, ভাই, আমাকে মাসে নির্দিষ্ট এত টাকা দিতে হবে। তুমি ট্রাক যেভাবে চালাতে চাও চালাও, আমাকে শুধু মাসের ভাড়াটা নিয়মিত দিতে থাকো। রণবীর নিজে নীনা দেবীর সঙ্গে কোম্পানিতে কাজ শুরু করে। তার ব্যবসার বেশ ভালো জ্ঞান ছিল, কারণ সে দীর্ঘদিন ধরে ট্রাকের ব্যবসা এবং লেনদেন করেছিল। তাই এই ব্যবসায় কাজ করতে করতে তার ভালো জ্ঞান অভিজ্ঞতা হয়ে যায়। রণবীর শাড়ির ব্যবসা খুব দ্রুত ভালোভাবে চালাতে শুরু করে। এভাবে আরও 4-5 বছর কেটে যায়। মীনা দেবী রণবীরের জন্য পুনেতে একটি বিলাসবহুল বাড়ি কিনে দেন এবং রণবীর সেখানে থাকতে শুরু করে। সেখান থেকেই কোম্পানির সমস্ত কাজ সামলাতে শুরু করে। রণবীর এখন একজন প্রতিষ্ঠিত কোটিপতি হয়ে গেছে, ঠিক যেমনটা সে স্বপ্ন দেখত। মীনা দেবীও তাকে তার নিজের ছেলের মতো মনে করতেন। একদিন রণবীর ফোনে রণবীরকে বলেন, রণবীর, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও,
আমাদের তাড়াতাড়ি কোথাও একটা যেতে হবে, আমাদের কিছু খুব জরুরি কাজ আছে। রণবীর তাড়াতাড়ি স্যুটবুট পরে একদম তৈরি হয়ে যায় এবং বাড়ি থেকে বের হয়। যখন সে বাড়ি থেকে বের হয় তখন দেখে গেটে একটি খুব বড় এবং দামি বিলাসবহুল গাড়ি তার জন্য অপেক্ষা করছে। রণবীর বাড়ি থেকে বেরিয়ে তাতে উঠে বসে এবং দেখে যে মীনা দেবীও ইতিমধ্যেই গাড়িতে বসে আছেন। তারপর তারা সেখান থেকে রওনা হয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। মীনা দেবী ইতিমধ্যেই এসি বগিতে তাদের দুজনের টিকিট বুক করে রেখেছিলেন। যখন তারা স্টেশনে পৌঁছে ট্রেন আসে এবং মীনা ও রণবীর ট্রেনে উঠে বসে, ট্রেন সেখান থেকে ছত্তিশগড়ের দিকে রওনা হয়ে যায়। যখন ট্রেন ছত্তিশগড়ের রেলওয়ে স্টেশনে থামে তখন মীনা রণবীরকে বলেন, রণবীর চলো, আমাদের এখানেই নামতে হবে, স্টেশন এসে গেছে। ছত্তিশগড়ের স্টেশন দেখে রণবীরের কোথাও না কোথাও মনের মধ্যে এই বিশ্বাস জন্মায় যে মীনা দেবী তাকে তার নিজের গ্রামে নিয়ে যাচ্ছেন তার বাবা মায়ের সঙ্গে দেখা করানোর জন্য। এখন রণবীর যখনই স্টেশন থেকে বের হয় তখন দেখে স্টেশনের বাইরে 10-15টি ভিআইপি এবং কালো রঙের দামি গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো মীনা দেবীর দিকে অপেক্ষা করছিল, কারণ তিনি আগেই সব ব্যবস্থা করে রেখেছিলেন। মীনা দেবী সেই গাড়িতে উঠে বসেন এবং রণবীরও তার পাশে বসে। তাদের পিছনে 10-15টি গাড়ি একটি বিশাল মিছিলের মতো শান্তিপুর গ্রামের দিকে তীব্র গতিতে যায়। যখন রণবীরের শান্তিপুর গ্রামে এতগুলো রাজকীয় গাড়ি প্রবেশ করে তখন গ্রামের লোকজন হতবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে তাদের গ্রামে কে এসেছে এত দামি গাড়ি নিয়ে। তারা সবাই স্যুটবুট পরার লোক দেখে খুবই বিচলিত হয়ে পড়ে এবং ভিড় করতে শুরু করে। তখন সেই সব গাড়ি রণবীরের বাড়ির দরজায় গিয়ে থমকে দাঁড়ায়। রণবীরের বাবা মা তখন বাড়ির দরজার বাইরে খাটিয়ায় বসেছিলেন। যখন সব গাড়ি তাদের দরজায় এসে থামে তখন তারা এসব দেখে খুবই অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন এত বড় বড় লোক আমাদের দরজায় কি করতে এসেছে, কোনো সমস্যা হয়নি তো? তারা খুবই বিচলিত হয়ে পড়েন। তখন রণবীর তার গাড়ি থেকে নেমে আসে এবং সোজা তার বাবা মায়ের কাছে যায় এবং আবেগাপ্লুত হয়ে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে। রণবীরের বাবা মা কিছুই বুঝতে পারছিলেন না যে এই স্যুটবুট পরে ছেলেটি কে এবং কেন তাদের পা ছুঁয়ে ফেলছে, কারণ রণবীর একেবারেই বদলে গিয়েছিল এবং এত বছরে তার চেহারাও অনেকটাই পাল্টে গিয়েছিল। তখন রণবীর তার বাবা মাকে অশ্রুসিক্ত কণ্ঠে বলে, বাবা, আমি রণবীর। যখনই তার বাবা মা এই কথা শুনেন যে এটি তাদের হারিয়ে যাওয়া ছেলে রণবীর, তখন তাদের চোখে বাঁধ ভাঙা জল চলে আসে। তার বাবা মা তাকে পরম মমতায় জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। মনে হচ্ছিল যেন তাদের মৃতপ্রায় হারিয়ে যাওয়া ছেলে আজ সত্যিই ফিরে এসেছে। তারপর যখন সেখানে পরিবেশ একটু শান্ত হয় তখন রণবীরের বাবা মা রণবীরকে জিজ্ঞাসা করেন, বেটা, সেদিন তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তখন রণবীর তার জীবনের পুরো কঠিন গল্পটি এক এক করে তার বাবা মাকে বিস্তারিতভাবে বলে। তারপর রণবীর তার বাবা মাকে জিজ্ঞাসা করে, বাবা, আমার চলে যাবার পর সেই জমির কি হলো? তখন রণবীরের বাবা মা তাকে বলেন, বেটা, তোমার চলে যাবার পর আমরা পুলিশে অভিযোগ করেছিলাম, কারণ সেই মহাবীর আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করছিল। আমাদের মনে হচ্ছিল যে সেই মহাবীরই তোমাকে কোথাও গায়েব করে দিয়েছে বা তোমাকে মেরে ফেলেছে। আমরা তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলাম, কিন্তু আমরা তোমাকে 4-5 বছর ধরে পাগলের মতো খুঁজেছি। যখন তোমার কোনো খোঁজ পাওয়া যায়নি তখন আমরা তোমাকে খোঁজা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমাদের মনে হচ্ছিল তুমি মারা গেছো, তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছো। কিন্তু আজ যখন তুমি আমাদের সামনে এভাবে কোটিপতি হয়ে এসে দাঁড়িয়েছ তখন আমাদের বিশ্বাসও হচ্ছে না যে তুমি এখনো জীবিত আছো। রণবীরের শান্তিপুর গ্রামে এই ধরনের বিস্ময়কর কথা দ্রুত ছড়িয়ে পড়েছিল। যে ছেলেটি কয়েক বছর আগে মারা গিয়েছে বলে সবাই ধরে নিয়েছিল, যে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, যে ছেলেকে গ্রামের সবাই মৃত ঘোষণা করেছিল, সেই ছেলে আজ জীবিত হয়ে ফিরে এসেছে এবং এবার সে গরিব হয়ে নয়, কোটিপতি হয়ে বাড়িতে ফিরেছে। এই ধরনের কথা তার গ্রামে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল। রণবীর মীনা দেবীর সঙ্গে তার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয় এবং সেখানে সবাই বসে অনেকক্ষণ ধরে আনন্দের সঙ্গে কথা বলতে থাকে। মীনা দেবী সেখানে রাত কাটান। তারপর মীনা দেবী পরের দিন সেখান থেকে পুনেতে তার কাজের উদ্দেশ্যে ফিরে যান। রণবীর 4-5 দিন তার বাবা মায়ের সঙ্গে তার পুরনো বাড়িতে থাকে, তার ছোট বোনকে সঙ্গে নিয়ে। 4-5 দিন পর সে পুনের সেই নতুন বাড়িতে, যে বাড়ি মীনা দেবী তাকে উপহার দিয়েছিলেন, সেখানে হাসি খুশি থাকতে শুরু করে। তারপর 2-3 বছর কেটে গেলে রণবীর তার বোনের বিয়ে পুনেতে একটি প্রতিষ্ঠিত এবং ভালো ছেলের সঙ্গে ধুমধাম করে দিয়ে দেয় এবং তার বাবা মায়ের সঙ্গে সেখানেই সুখে শান্তিতে থাকতে শুরু করে।